দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কল। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় অ্যাপেন্ডিসাইটিস, তার চিকিৎসা ও করণীয়। এ বিষয়ে কথা বলবার জন্য সাথে আছেন ডাক্তার হালদার কুমার গোলাপ, সহকারী অধ্যাপক সার্জারি বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নাম্বারে। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। ধন্যবাদ। খুবই কমন একটা বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো, অ্যাপেন্ডিসাইটিস। কমন যদি বলেও থাকি, তারপরেও কিন্তু এর সংখ্যা দিন দিন অনেক বেশিই বাড়ছে। শিশু, বয়স্ক, যার মধ্যেই দেখি না কেন অ্যাপেন্ডিসাইটিস রোগের লক্ষণ কিন্তু প্রায় এখন অনেক বেশি প্রকাশ পাচ্ছে। আসলে কেন অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা এত বেড়ে গিয়েছে এবং কি কারণ রয়েছে এর পেছনে, তার আগে একটু করে আমি জানতে চাই অ্যাপেন্ডিক্সটা আসলে কি, এই অঙ্গটা মানবদেহের কোথায় থাকে, এর প্রয়োজনীয়তা বা অপ্রয়োজনীয়তা রয়েছে কিনা। আচ্ছা, অ্যাপেন্ডিক্স শব্দের অর্থই হচ্ছে মানে এক্সট্রা পরিচিত অংশ। তা আমাদের ক্ষুদ্রান্ত থাকে আর বৃহদান্ত থাকে। ক্ষুদ্রান্ত যেখানে শেষ হয়ে বৃহদান্ত শুরু হয়, সেখানে একটা উপসৃষ্ট অংশ হচ্ছে অ্যাপেন্ডিক্স। আর অ্যাপেন্ডিসাইটিসটা হচ্ছে এই অংশটারই প্রদাহ, বা যেটাকে আমাকে মেডিকেল টার্মে আমরা বলি যে ইনফ্লামেশন। তো এই অ্যাপেন্ডিক্সের যখন ইনফ্লামেশন হবে তখন সেটাকে বলবে অ্যাপেন্ডিসাইটিস। আর আপনি ঠিকই বলেছেন যে আমাদের পেটে ব্যথা, আমাদের বাচ্চা হোক বয়স্ক হোক, পেটে ব্যথার অন্যতম কারণই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। আমি সাথে একটা কথা বলেছিলাম যেটা প্রয়োজনীয়তা বা অপ্রয়োজনীয়তা আছে কিনা। আপনি কিন্তু বললেন যে অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা এক্সট্রা একটা অংশ। তো এই যে এক্সট্রা একটা অংশ মানবদেহে যদি না থাকে, তাহলে কি আসলে হতে পারে বা কোনো ক্ষতির দিক আছে কিনা যদি না থাকে? না, এটার আসলে ছোটবেলায় এটা কিছুটা লিমফ্যাটিক ফলিকল থাকে এর ভিতরে, বাট তাছাড়া পরবর্তীতে আর তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। অ্যাপেন্ডিসাইটিসে ব্যথা যখন ওঠে, প্রচন্ড ব্যথা হয় আমরা জানি, এবং এই ব্যথা একদম সহ্য করার মতো থাকে না। প্রায় কিন্তু দীর্ঘদিন যাবত অল্প অল্প করে ব্যথা উঠে তারপরে হয়তো বা অ্যাপেন্ডিসাইটিসের একটা বাজে দিকে চলে যায়। তাহলে একটু জানতে চাইছি অ্যাপেন্ডিসাইটিসের ব্যথাটা আসলে কেমন হবে? আমি কিভাবে বুঝবো যে এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নাকি নর্মাল যে পেট ব্যথাটা হয় সেই ব্যথাটা রয়েছে? আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিসের বলা হয় যে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন। আচ্ছা। আর ইউজুয়ালি তার পিক এজ আছে, যেমন হচ্ছে অ্যারাউন্ড 15 ইয়ার্স, 10 to 15 এই বয়সের বাচ্চাদেরকে আমরা এটা কিন্তু বেশি দেখতে পাই। আর এরপরে আবার হচ্ছে 60-র উপরে। মিডিল এজে দেখা যায় এটা একটু কম, কিন্তু এই যে আমাদের যে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন যেটা ইউজুয়ালি সেটা হচ্ছে আপনার পেরিয়াম্বিক্যাল রিজনে পেইন হবে, মানে নাভির চারপাশে প্রথমে ব্যথা বলবে আর কি। তারপরে এটা যত সময় ঘনাতে থাকবে এটা আস্তে আস্তে ডান সাইডে, অ্যাপেন্ডিক্সটা থাকে আমাদের পেটের ডান সাইডে আমরা জানি, তা ডান সাইডে ব্যথাটা শিফট হবে। এটা যেটা ক্লাসিক্যাল প্রেজেন্টেশন। সাথে বমি থাকবে, হ্যাঁ, খাবার রুচি থাকবে, হাত দিতে পারবে না। হাত দিলে দেখা গেল যখন আমাদের কাছে সচরাচর তো আর প্রথম টাইমে আসে না, ওষুধ খায়, গ্যাসের ওষুধ বা করে আশেপাশে ডাক্তার দেখায়। তো আমরা যখন চলে আসি তখন অলরেডি শিফটিং পেইনে চলে আসে। যে পেইনটা নাভির গোড়া থেকে পরে রাইটের লেগ ফোসে চলে আসে সেটাকে বলা হয় শিফটিং পেইন। তো আমরা তখন পেটে হাত দিয়ে মোটামুটি ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা কনফার্ম করতে পারি, তখন কনফার্মেশনটা করে ফেলতে পারেন। একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, ওনার প্রশ্নটি নিয়ে নিই, তারপর আগাচ্ছি আমরা। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি নওগাঁ সাপাত মোহাম্মদ ইসমাইল। জি, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা অ্যাপেন্ডিক্সে যদি সিম্পটম দেখা দেয়, ওষুধ খেয়ে জি দর্শক, আপনার প্রশ্নটি দয়া করে আরেকবার করুন, আমাদের সংযোগটি একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অ্যাপেন্ডিক্সে যদি কোনো সমস্যা হয় বা উপক্রম দেখা দেয়, তাহলে কি এটি অপারেশন করাই লাগবে নাকি ওষুধ খেয়ে সারানোর কোনো স্কোপ আছে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমরা এই উত্তরটি দিব, সাথেই থাকুন। উনি যে প্রশ্নটি করেছেন ইসমাইল, যে অ্যাপেন্ডিক্সে যদি ব্যথাটা হয় তাহলে কি অপারেশন করাই লাগবে বা ওষুধ খেয়ে কি আসলে ঠিক করা যায় কিনা, এই প্রশ্নটা আমারও ছিল। আচ্ছা, প্রথম কথা যে অ্যাপেন্ডিসাইটিসের কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট নাই। আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিসের কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট নাই, মানে অ্যাপেন্ডিসাইটিস হলে এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অপারেশন করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, এখন আমাদের যে বেলি লাভ, যেটা আমাদের বইটা 28 বেলি লাভে দুইটা কথা বলা আছে। একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার মাস, অ্যাবডোমিনাল মাস ফর্মেশন, যেটাকে আমরা বলি অ্যাবডোমিনাল লাম্প। আর একটা হচ্ছে আপনার আনকমপ্লিকেটেড অ্যাপেন্ডিক্স, যেমন আমাদের যদি ফিকোলিত অবস্ট্রাকশন বা গ্যাংরিনাস, পারফোরেশন, এই জাতীয় বলা হয় যে আনকমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিস, শুধু ব্যাকটেরিয়াল ইনফেকশন দিয়ে হচ্ছে। তো যদি এই দুইটা ক্ষেত্রে বলা হয় যে কিছু কনজারভেটিভ রোল আছে, যেমন আমরা মেডিকেল টার্মে স্টুডেন্টদের পড়াই যে যদি লাম্প হয়ে যায়, মানে অ্যাপেন্ডিকুলার লাম্প ফর্মেশন হয়ে যায়, তখন আমরা
সার্জারি করাটা বিপজ্জনক, কারণ কি ওখানে দলাপাকায় থাকে সব কিছু। আচ্ছা। মানে এটা হচ্ছে বডির হিলিং ক্যাপাসিটিটা ভালো, তো এটা সিল আপ করে, মোমেন্টাম যে ওটা সিল করে দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের ছাড়ানো যায় না, অ্যাপেন্ডিক্স খুঁজেও পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমাদের বলা হয় যে অসনাশারিন রেজিম দিতে হবে। মানে বাসায় তো নাই, মানে আপনার হাসপাতালে ভর্তি হয়ে আমরা যে ইনজেকশন দিয়ে এনপিও রেখে অ্যান্টিবায়োটিক দিয়ে আইভি অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা এটা কন্ট্রোল করার চেষ্টা করি। বাট যিনি বলে ওষুধ খেয়ে ভালো করা যাবে কিনা, এটার আসলে কোনো রোল নাই। বাট এইটা দেওয়ার পরে যদি ইমপ্রুভে হয় তাহলে আমরা মুখে ওষুধ দিয়ে বাড়িতে পাঠাই দিই। অস্ট্রাশনিপজিন দেওয়ার পরে যদি ইমপ্রুভ হয় আমরা ওষুধ দিয়ে বাড়িতে পাঠাই, দেন তারপরে বলা হয় ইন্টারভ্যাল অ্যাপেন্ডিসেক্টমি করা। এটা নিয়ে কিন্তু হচ্ছে সাধারণ দর্শকদের বা আমাদের যে রোগীরা রয়েছেন তাদের মধ্যে একটা কন্ট্রোভার্সি কিন্তু থাকে যে আসলে কেন অপারেশনটাই হচ্ছে প্রথমে আমরা সাজেশন করছি। আপনি এই বিষয়টা বললেন। দুইটা কথা যেটা বলি, একটা হচ্ছে প্রেগন্যান্সির সময় আমরা সবাই জানি যে প্রেগন্যান্সির সময় আমরা কোনো অপারেশন করতে চাই না, কনজারভেটিভ দিয়ে রাখি। বাট এক্সেপ্ট অ্যাপেন্ডিসাইটিসের যে কোনো ট্রাইমেস্টারে প্রেগনেন্সিতে যদি হয় সার্জারি ইন্ডিকেটেড। অ্যাপেন্ডিসাইটিস একটা জিনিস, আর একটা হচ্ছে প্রোফাইলেকটিক অপারেশন, যেটা অ্যাস্ট্রোনট যারা বিদেশে মানে যে মহাশূন্যে যায় তারা কিন্তু ভালো অ্যাপেন্ডিক্সটাও কেটে যাচ্ছে। মানে প্রোফাইলেকটিক, যে ওইখানে আমার অ্যাপেন্ডিক্সের ব্যথা উঠলে তো আমি সার্জারি করতে পারবো না। আচ্ছা, আমি অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আরো প্রশ্ন আমার কাছে রয়েছে, তবে সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরছি আপনার সাথে আলোচনায়। দর্শক, ডক্টর সন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আজ আমরা কথা বলছি অ্যাপেন্ডিসাইটিস নিয়ে। কথা বলবার জন্য সাথে আছেন ডাক্তার হালদার কুমার গোলাপ। আমরা কথা বলছিলাম অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন নিয়ে, যে অ্যাপেন্ডিসাইটিস যদি হয়ে থাকে সেক্ষেত্রে অপারেশনটাই আসলে ইন্ডিকেটেড। তবে যারা রোগী রয়েছেন বা রোগীর স্বজনেরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা ভয়ভীতি কাজ করে, যদি অ্যাপেন্ডিক্সটা ফেলে দেওয়া হয় বা কেটে ফেলে দেওয়া হয় এতে পরবর্তীতে কোনো অসুবিধা হবে কিনা, বা অ্যাপেন্ডিক্স ছাড়া যেহেতু বডির একটা অংশ তাছাড়া একটা মানুষ সুস্থ থাকতে পারে কিনা, এই বিষয়ে আপনার মতামতটা কি? না, অ্যাপেন্ডিক্সের কেটে ফেললে কোনো সমস্যা নাই, এটাতে সুস্থ থাকবে। সমস্যা বাধে আমাদের পিত্তথলির অপারেশনের ক্ষেত্রে, তখন মনে করে যে পিত্ত আর আসবে না, এটা বলে অনেক সময়। কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের এটা কোনো রকমের অসুবিধা বা ওটা কোনো সমস্যা নেই, ওটা আমাদের কাউন্সেলিং করা লাগে। আচ্ছা, তাহলে আপনারা আসলে নির্ণয় করেন কিভাবে যে এটা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বা পেটের নরমাল একটা পেইন, এটা কিভাবে আসলে ডাক্তাররা বলছেন? অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে সোললি ক্লিনিক্যাল ডায়াগনোসিস, মানে হচ্ছে সার্জন হাত দিয়ে দেখবে, পেটে এক্সামিন করে দেখবে। দেন হচ্ছে আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে। প্রথম হচ্ছে পেশেন্টের আমরা সিমটমগুলো শুনি যে পেশেন্টের কী কী কমপ্লেন ছিল। 2 নম্বর হচ্ছে আমরা পেশেন্টের পেটে হাত দিয়ে দেখি, পরীক্ষা মানে যেটা ক্লিনিক্যাল পরীক্ষা বলে। দেন সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা, ইউজুয়ালি পরীক্ষা নিরীক্ষা করে শুধুমাত্র ব্লাড টেস্ট ছাড়া আর তেমন কিছু ইন্ডিকেটেড না। আর যদি ফিমেল পেশেন্ট হয় তাহলে আমরা আল্ট্রাসাউন্ডটা দিই। আল্ট্রাসাউন্ডে ইউজুয়ালি নর্মাল আসে, বাট তখন পেশেন্টরা বলে যে স্যার আল্ট্রাসাউন্ডে তো নর্মাল আসলো, কিন্তু আল্ট্রাসাউন্ড আসলে অ্যাপেন্ডিক্স ধরার জন্য না। আমাদের ফিমেল পেশেন্টদের আশেপাশে অনেক অর্গান থাকে, ওভারি থাকে, সালফিংস থাকে, এইগুলোতে কোনো প্রবলেম আছে কিনা, মানে গাইনোকোলজিক্যাল কজ এক্সক্লুড করার জন্য আমরা আল্ট্রাসাউন্ডটা দিই, তখন হচ্ছে আল্ট্রাসাউন্ডটা করা হয়। তাছাড়া হচ্ছে এভাবে নরমালি যে আল্ট্রাসাউন্ডগুলো করা হয় অন্যান্য পেশেন্ট বা শিশুদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে সেক্ষেত্রে আসলে ইউজুয়ালি ইন্ডিকেটেড না। কারণ আমাদের যেহেতু अवेलेबल আল্ট্রাসোনোগ্রাম আমরা দিয়ে দিই, কিন্তু ইউজুয়ালি পুরুষদের ক্ষেত্রে তাহলে সেটার ক্ষেত্রে অবশ্যই আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে আসলে আমরা এটা ডায়াগনোস করতে পারবো যে অ্যাপেন্ডিসাইটিসের প্রবলেম হয়েছে। আচ্ছা, যারা রয়েছেন তারা কিন্তু অনেকে বলেন যে আমি খুব সুস্থ একটা হেলদি লাইফ লিড করি, আমি খুব সুষম খাবার খাই, ভাজা পোড়া একেবারেই খাই না, তারপর আসলে কেন আমার অ্যাপেন্ডিসাইটিসের প্রবলেম হবে, এটা আসলে কেন হয়? আচ্ছা, একটা তো হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, হ্যাঁ, ব্যাকটেরিয়ার জন্য হয়। আর একটা হচ্ছে আপনার ফিকোলিথ অবস্ট্রাকশন। এখন সে যে খাবারই খাবো না কেন তার তো ফিসেস ফর্ম হবে, মানে হাগু হবে আর কি। তো ওইখানে যদি ফিসেস যে আপনার ইমপ্যাক্ট হয়ে যায় তাহলে অ্যাপেন্ডিক্স হইতে পারে, অবস্ট্রাকটিভ টাইপের অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। তো এটার সাথে সেটা আসলে স্টুলের সাথে হচ্ছে কিছু ফ্যাটের ব্যাপার আছে, ডায়েটারি একটা ফ্যাক্টর অবশ্য আছে, সেটা আছে, মানে মেনে নেওয়া যাবে না, কিন্তু অতটা না, এটার ক্ষেত্রে সিগনিফিকেন্ট না। আচ্ছা, যখন হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের এরকম ব্যথা, প্রচন্ড রকম ব্যথা ওঠে, তখন কিন্তু ফার্মাসিতে, যেহেতু আমাদের দেশে ফার্মাসিতে অ্যান্টিবায়োটিক খুবই অ্যাভেলেবল, ফার্মাসিস্টরাই হচ্ছে অ্যান্টিবায়োটিক, আসলে তাদেরকে ফার্মাসিস্ট আমরা বলতে পারবো না, যারা ফার্মাসি দোকানদার রয়েছেন তাদের কাছ থেকে আসলে তারা খুব ইজিলি কিন্তু যে ধরনের অ্যান্টিবায়োটিক নিয়ে নেয়, এবং তাতে কি সেই অ্যাপেন্ডিসাইটিসের যে প্রবলেমটা, সেটা সেই প্রদাহটা কিছুক্ষণের জন্য কমে গেলে পরবর্তীতেও কি তা আবার হতে পারে না? ডেফিনেটলি হতে পারে, কারণ ওনাদের একটু আগে যে প্রশ্নটা করলেন ওষুধ খেয়ে কমানো যাবে কিনা, তাই এখন আপনি যদি মাল্টিপল ওষুধ দেন আর পেশেন্টের বডি ইমিউনিটি কোন লেভেল পর্যন্ত আছে সেটার উপর নির্ভর করে আর কি। যদি আর কি টাইপের ইনফেকশন হয়েছে, যদি মাইল্ড ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয় তাহলে ওষুধে কিছুটা কাজ করতেও পারে, পরবর্তীতে আবার চান্স আছে। বাট অবস্ট্রাকটিভ টাইপের হলে এটা আস্তে আস্তে গ্যাংগ্রিনের দিকে যাবে, ইডেমাটাস হবে,
ফুলে যাবে। আচ্ছা, এখান থেকে কিন্তু এই প্রশ্নটাই চলে আসে যে আসলে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন যদি আমি না করি, আমার ব্যথা ভালো হয়ে গিয়েছে কিন্তু ইনফেকশন এখনো আছে, না করলে আসলে পরবর্তীতে কি হবে? আচ্ছা, পরবর্তীতে মাঝে মাঝে তার ব্যথা হবে, এটাকে আমরা বলেছি রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস। হ্যাঁ, তার মাঝে মাঝে কিছুদিন পর পর ব্যথা হবে, একটু বমি ভাব হবে, খাবার আবার ওষুধ খাবে, আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ইভেন মাল্টিপল টাইম হসপিটাল অ্যাডমিশনের হিস্ট্রি অনেক সময় থাকতে পারে, যে হসপিটালে গেছে, অ্যান্টিবায়োটিক দিছে, একটু ব্যথা কমে গেছে, পেশেন্ট তখন আর অপারেশন করায়নি। রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস এরকম পেশেন্ট আমরা পহরাও পাই। আচ্ছা, ডাক্তারদের কাছে গেলে যদি অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নিয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে অনেকেই আছেন বলেন যে এখনই তাৎক্ষণিকভাবে অপারেশনটা করে ফেলতে হবে। সেটা কোন কেসের ক্ষেত্রে আসলে যুক্তিসঙ্গত যে এখনই অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে হবে, এরকম একটা বিষয় ইন্ডিকেটেড থাকে? আচ্ছা, এখনই অপারেশন করতে হবে যদি সিভিয়ার সিমটম থাকে। আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস হাত দিয়ে, এটা আমরা অ্যালভেরোড স্কোর, একটা স্কোর আছে আমাদের, সেই স্কোর সার্জনরা জানে, সেটা দিয়ে সার্জন যদি মেজার করে পেটে হাত দিয়ে দেখে সেইটা। আরেকটা হচ্ছে যে পেরিটোনিটিস ডেভেলপ করে, মানে আস্তে আস্তে দেরি করছে, অ্যাপেন্ডিক্স ফেটে গেছে, ফেটে যে ওখানে পুজ, পেটের মধ্যে পুজ বের হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে পেরিটোনিটিস ডেভেলপ করে যায়, মানে পেটে হাত দেওয়া যায় না, শক্ত হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তাৎক্ষণিক আমাদের অপারেশন করতে হবে। আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিসের এই সমস্যাগুলোর কারণে মৃত্যুর ঝুঁকি কি হতে পারে? ডেফিনেটলি মৃত্যুর ঝুঁকি তো অবশ্যই থাকবে। এখন যে বললাম যেটা ফেটে যাবে, ফেটে যে পুজ বের হয়ে যাবে, তো তখন যদি আমরা ওই পুজটা বের না করি বা না করি, তাহলে তো সেপ্টিসেমিয়া চলে যাবে, শকে চলে যাবে পেশেন্ট। সেপ্টিসেমিয়া বলতে যদি আমরা বুঝাই একটু সাধারণ দর্শকদের ক্ষেত্রে, সেপ্টিসেমিয়াটা আসলে সেপ্টিসেমিয়া হচ্ছে মানে পেশেন্ট প্রথম কথা শকে যাবে। আমরা জাস্ট গত ঈদেই এরকম একটা পেশেন্ট আমরা ডিল করছিলাম, 8 দিন ভর্তি ছিল, ঈদের সময় পেরিফেরিতে অ্যাডিকুয়েট ফ্যাসিলিটি বা রক্ত ছিল না, তো পেশেন্ট যখন আসে তার পালস পাওয়া যাচ্ছে না, প্রেশার একেবারে 60-90 চলে যাচ্ছে, দেন হচ্ছে তার টেম্পারেচার চলে আসছে, জ্বর চলে আসছে, দেন হচ্ছে ইনফেকশনের যে সাইনগুলো সেগুলো চলে আসছে। এবারে ব্লাডে ইনফেকশনটা ছড়ে যায়কে আমরা বাংলায় বলি সেপ্টিসেমিয়া। ব্লাডে যদি ইনফেকশনটা ছড়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আসলে মৃত্যুটা অনিবার্য হয়ে যায়। সেক্ষেত্রে অনেক সময় আইসিইউ প্রয়োজন হয়, আর দামি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, বাট প্রথমে করলে ল্যাপারোস্কোপিক্যালি ছোট করে দিলে আর দাগও থাকে না, ছোট একটা দাগ ছাড়া একটা অপারেশন হয়ে গেলে আসলে সেদিনই কিন্তু পেশেন্ট অনেকে বাসায় চলে যেতে পারে, এরকম একটা অপারেশন হয়ে যায়। আমি এখন ডেকে সাকারেই করি, সকালে করে বিকালে ছুটি দিই, বিকালে চলে যায়। আমরা আরো প্রশ্ন করব, তবে সময় হচ্ছে একটি বিরতি, তারপর আবার ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টর সন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা আজ কথা বলছি অ্যাপেন্ডিসাইটিস নিয়ে। কথা বলবার জন্য অতিথি হিসেবে আছেন ডাক্তার হালদার কুমার গোলাপ। আমরা অ্যাপেন্ডিসাইটিসের নানান বিষয় নিয়ে কথা বলছিলাম। এবার যে কথাটা চলে আসে, আসলে কারণগুলো জানলাম, কি কি উপসর্গ হয় তা জানলাম, লক্ষণগুলো জানলাম। যদি অস্ত্রোপচার করি, অস্ত্রোপচারটা আসলে কিভাবে করা হয় আমি এটা একটু জানতে চাই। খুব দাগ থেকে যাবে কিনা, পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা, এইসব প্রশ্নের উত্তরগুলো একটু দরকার। আচ্ছা, এখন কমনলি যেটা করা হতো আগে আমাদের ইনসিশন দিয়ে পেট কেটে, মানে সাধারণ জনগণের জন্য যেটা আছে পেট কেটে করা হতো, এখন আমরা ফুটা করে করি, যেটাকে ল্যাপারোস্কোপিক্যালি বলা হয়, পেট ফুটা করে করা হয়। তো সেই ক্ষেত্রে 3টা ফুটা করা হয়, ছোট ছোট, দাগ থাকে না ইউজুয়ালি, আর সামান্য, আর কারো যে কিলোয়েড বা হাইপারট্রফিক স্কয়ারের যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো কিছু দাগ থাকে, ইউজুয়ালি দাগ থাকে না। আর এটাতে লেস ট্রমাটিক, মানে একদিনের মধ্যেই বা একদিনের আগেই, যেমন আমি ডে কেস করি, সকালে করে 8-9 ঘন্টা পরেই পেশেন্ট বাসায় চলে যেতে পারে, যদি ফার্দার ভিতরে আরো কোনো ইনফেকশন বা অ্যাপেন্ডিক্সটা বেশি কমপ্লিকেটেড না হয়ে যায়, তাহলে এরকম 8-10 ঘন্টা পরে বাসায় চলে যেতে পারে। বাসায় যাওয়া যায়। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে, শিশু যারা রয়েছে তাদের ক্ষেত্রে যদি অ্যাপেন্ডিসাইটিস হয়, তখন কি অস্ত্রোপচার করাটা ইন্ডিকেটেড থাকে? তখন কি অপারেশনটা প্রয়োজন, নাকি কনজারভেটিভ ট্রিটমেন্টে বা ওষুধের মাধ্যমে আপনারা ভালো করতে পারেন? আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে আরো খারাপ হয়, তার কারণ হচ্ছে ওমেন্টামটা অ্যাডিকুয়েট থাকে না যেটা সিল আপ করার জন্য। এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে এক্সট্রিম, দুইটা এক্সট্রিম এজে এটা বেশি অ্যাপেন্ডিক্স পারফোরেশনের চান্স বেশি থাকে, তার মধ্যে একটা বাচ্চাদের আর একটা হচ্ছে বয়স্কদের। তো সেই ক্ষেত্রে অবশ্যই অস্ত্রোপচার করাটা জরুরি হয়ে পড়ে, এবং এক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেও ল্যাপারোস্কোপি পসিবল। আচ্ছা, এতে কোনো রকম রিস্ক রয়েছে কিনা? যেহেতু বাচ্চাকে নিয়ে সবাই একটু সেনসিটিভ থাকে যে অপারেশনটা একটা অস্ত্রোপচার করব, তাকে আসলে ডিসিশন নেওয়াটা খুব টাফ হয়ে যায়। আমি লাস্ট উইকে যে বাচ্চাটার করছিলাম তার বয়স 7 বছর, অতএব সমস্যা নাই, একদিনে বাচ্চা। এটা কি জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে করেন নাকি হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে করা হয়? লোকাল তো পসিবল না, লোকাল পসিবল না, এটা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করা ইন্ডিকেটেড। আচ্ছা, এতে কোনো রকম রিস্কের আসলে তেমন একটা আমরা আগে থেকে পেশেন্টের ফিটনেসটা দেখে নিই। এবার চলে আসি এবার প্রতিরোধের কথা যদি বলি। এগুলো তো হলো আসলে কারণগুলো জানলাম, তো প্রতিরোধটা আসলে কিভাবে আমরা করতে পারি? অ্যাপেন্ডিসাইটিস না হয় সেই দিকটা আসলে কিভাবে আমরা নিশ্চিত করব? প্রতিরোধের বিষয়টা হচ্ছে একটু ডায়েটারি ফাইবার, যেটা বলা আছে বই পুস্তকে, ডায়েটারি ফাইবার প্লাস হচ্ছে ফাস্ট ফুড, অয়েলি ফুড, এগুলো একটু অ্যাভয়েড করা। আর এছাড়া আর মানে প্রতিরোধ হবেই,
এটার হাইজিন মেইনটেইন করা, ব্যাকটেরিয়াল ইনফেকশন না হওয়া, এছাড়া তেমন পত্রদের কিছু না। আসলে এখানে করার মতো আসলে কিছু তেমন নেই। এটা যদি দেখা যায় যে আপনি যেটা বললেন যে স্টুল যদি ফর্ম হয়ে থাকে আমাদের পেটে বৃহদান্ত্রেতে আসলে তো স্টুলটা ফর্ম হয়, সেখান থেকে কিন্তু ফিসিসের মাধ্যমে ইনফেকশন ফাইবার খাইলে আর কি, মানে যেটা আমরা বলি যে রেড মিট এগুলো অয়েল অ্যাভয়েড করে ফাইবারটা খাইলে, ফাইবার যেতে শাকসবজি যেগুলো রয়েছে, ফাইবার হলে এটা রেটটা মনে হয় 50% কম, এরকম একটা রিসেন্ট ডাটা আছে। রিসেন্টলি আমরা এটা জানতে পারছি যে আচ্ছা ফাইবার বলতে বোঝাচ্ছি কোন ফাইবারগুলো বর্তমানে আমাদের ভেজিটেবলস, আমরা যেগুলো খাই ভেজিটেবলস এগুলো, এটাই বলতে ফাইবার বলে। আর হচ্ছে মিট, রেড মিট বলতে যেটা আমরা। আচ্ছা, মেয়েদের এবং ছেলেদের মধ্যে কাদের আসলে রিস্কটা বেশি অ্যাপেন্ডিসাইটিসের? আচ্ছা, বিফোর পিউবার্টি মেল ফিমেল রেশিওটা সমান, আর পিউবার্টির পরে 3:2, মানে মেল একটু বেশি, মেলদের একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় প্রতি মাসে একটা পিরিয়ডিক বা মেনস্ট্রুয়াল সাইকেলটা যখন হয় তখন অনেক বেশি ব্যথা অনুভব করে, অনেকের ক্ষেত্রে ব্যথাটা তীব্রতা আরো অনেক বেশি। তো অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা এবং এই যে মেনস্ট্রুয়াল যে পিরিয়ডের ব্যথা, সেটার মধ্যে ডিফারেন্সটা আসলে কিভাবে বুঝবেন, যেহেতু দুটোই কিন্তু তলপেটের দিকে ব্যথাটা হয়? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে মিডলসমার সিনড্রোম যেটা বলে, মিডলসমার ডিজিজ, এটা হচ্ছে মিড ওভুলেশন, যে রাপচার অফ দ্য গ্রাফিয়ান ফলিকল। তো সেই ক্ষেত্রে যে ফিমেলদের ক্ষেত্রে এটা হয়, তা যেহেতু এটা তাদের মান্থলি তাদের একটা ওভুলেটরি পেইনের একটা ইয়ে থাকে, তো এটা ওনারা বুঝতে পারে, খুব একটা ডায়লামা হওয়ার কথা না। বাট তাছাড়া যেটা ডায়লামা, যেটা যে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় আসলে একটু মারাত্মক, একটু বেশি সিভিয়ার পেইন হবে, সাথে অ্যাসোসিয়েটেড ভমিটিং, নশিয়ায় যেত। ভমিটিংটা হচ্ছে দিনে কতবার হতে পারে? নশিয়া হতে পারে, ভমিটিং কারো ক্ষেত্রে বেশি হবে, কারো ক্ষেত্রে কম হবে, বমি ভাব হবে, এটা অ্যাকুরেট বলা নাই যে কতবারই হইতে হবে। আচ্ছা, তবে আলসারের ক্ষেত্রে কিন্তু ভমিটিং হয়, যদি রিউনাল আলসার হয় বা গ্যাস্ট্রিক আলসার হয় তখনই কিন্তু ভমিটিং হয়। আলসারের ভমিটিং এর প্যাটার্নটা আলাদা, আর আলসারের ক্ষেত্রে ব্যথাটা হবে হচ্ছে উপরে, হার্টবার্ন হবে, পেটের উপরের দিকে হবে, এপিগ্যাস্ট্রিক রিজন যেটাকে বলি। আর অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে সেন্টার মানে অ্যাবডোমেন ইনিশিয়ালি, দেন শিফটেড টু দা রাইট আইলেক ফোসা। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং অ্যাপেন্ডিসাইটিস নিয়ে এত সুন্দর করে বিস্তারিত আলোচনা করবার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।